আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি ইটনা উপজেলা মুক্তিযুদ্ধের ইউনিট সদস্য সচিব, আমার অত্যন্ত স্নেহভাজন, যে গ্রামে সিরাজের জন্ম হয়েছিল, সেই সিরাজ শাসনার যুদ্ধে শহীদ হয়ে আজকে ঘুমিয়ে আছে টেকের ঘাট নামক এইখান থেকে 100 কিলোমিটার একটা পাহাড়ের পাদদেশে। সেই সিরাজ বীর বিক্রমের বাড়ি যে গ্রামে, সেই সিলনি গ্রামের 7 জন যোদ্ধা গিয়েছিল সিরাজ সহ। সেই গ্রামের কৃতি সন্তান রৌশন আলী সভাপতিত্ব করছেন। মুক্তিযোদ্ধা জনাব নবী হোসেন আমার জয়সিদ্ধি গ্রামের সন্তান, ও মিটিংটা পরিচালনা করছে। ও তখন মাত্র 10-এর ছাত্র ছিল। আর বক্তৃতা যিনি করলেন আমারকে সমর্থন করে, তিনি হলেন ইটনার ইউনিটের মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এবং মুক্তিযুদ্ধকালীন একজন কমান্ডার জনাব আব্দুল সত্তার। এইখানে আরো মুক্তিযোদ্ধা আছে যিনি আমার সঙ্গে ডেপুটি লিডার ছিলেন বিএলএফ এর। তিনি আমার বন্ধু, আমার খুব ভালো লাগে। আমার সাথী অনেক বেঁচে নাই। আমার বন্ধু নিহারেন্দু দেবনাথ, একটা হাততালি দেন তাদের নামে। মমিন মুক্তিযোদ্ধাদের নামে জোরে একটা হাততালি দেন, সব মুক্তিযোদ্ধার নামে। আজকে তারা এসে আমার পাশে দাঁড়িয়েছে। তাদের উৎসাহ উদ্দীপনায় এবং আমার দল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের প্রবল কর্ম প্রচেষ্টায় আজকে এই সভার আয়োজন হয়েছে। আমি আজকে বক্তৃতার সুরে কথা বলবো না। আমি আপনাদের সাথে সাধারণভাবে কথা বলতে চাই। এইখানে দাঁড়িয়েছি, এইখান থেকে এদিকে তাকাইলে আমার ঘরটা দেখা যায়। জয়সিদ্ধি গ্রামের করণসি। আমি একটা কৃষক পরিবারের সন্তান। আমি এখন একটা ঘর বানতেছি এই মাদ্রাসার পাশে। আপনারা যাতে 24 ইউনিয়নের মানুষ, ইটনা মিটামন অষ্টগ্রামের মানুষ আমার মৃত্যু পর্যন্ত আমার বাড়িতে সুবিধা মতো আসতে পারেন, সেই কারণে একটা ঘর এখানে আমি বানতেছি অনেক কষ্ট করে। এবং মৃত্যুর পরে আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে এই এলাকায় কবর হবে, তাহলে আপনারা যাতে সুবিধা মতো আসতে পারেন। আমি ফজলুর রহমান জয়সিদ্ধি প্রাইমারি স্কুলে পড়েছি, ইটনা হাই স্কুলে পড়েছি, গুরুদয়াল কলেজ থেকে বিএ পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছি। এমএ পড়ি সময় আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। এর আগে আমি কিশোরগঞ্জ জেলা ছাত্রদের অনেক বড় নেতা ছিলাম। আমি এমএ পড়ি সময় যুদ্ধে গেছি। এই ইটনার মাঠে, থানার মাঠটা যখন অনেক বড় ছিল, এটা ছিল মীরাকান্দির মাঠ। এই মাঠে আমরা ট্রেনিং দিছি। আমাদেরকে আনসার কমান্ডাররা, পুলিশের যিনি ছিলেন সুবেদার, সবাই মিলে আমাদেরকে ট্রেনিং দিছে। আমরা যুদ্ধে গেছি। যখন যুদ্ধের ডাক এসেছে আমরা যুদ্ধে গেছি। আমাদের ইটনা উপজেলার বেশিরভাগ
সন্তানেরা পাহাড়ে যুদ্ধে গেছে, মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গেছে। সবার আগে আমরা 8 জন মানুষ যুদ্ধে গেছি কিশোরগঞ্জ জেলায়। সেই নামগুলা বললে অনেকেই নাম বলবো, অনেক বলবেন উনি খান এদের নাম বলে কেন, কিন্তু ইতিহাস এইটাই। আমাদের বাড়ি থেকে প্রথম যুদ্ধে গেছি, তখন ইটনা ও দালালদের জন্য থাকা যাইতো না, মিটা বইনেও হামিদ সাহেব থাকতে পারতো না। আমাদের বাড়িতে সব অস্ত্র লইয়া জমা হয়েছে, ওইখান থেকে আমরা যুদ্ধে গেছি। আব্দুল হামিদ আমি 2, শাহাবুদ্দিন ঠাকুর 3, কবিরউদ্দিন বুয়া 4, এম এ আফজল 5, মানিক মতি 7, সাগির 8। এই মিছিলটি এসেছে চৌগাঙ্গা থেকে, একটা মিছিল এসেছে, অনেকগুলো মিছিল চৌগাঙ্গা থেকে এসেছে। কালামের নেতৃত্বে একটা মিছিল এসেছে, এর আগে তুতা মিয়া সাহেব চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল এসেছে। আব্দুল আলী ভাই এখানে আছে, অপু এখানে আছে, মৃগা থেকে একটা মিছিল এসেছে, বিশাল মিছিল। আমি যে কথা বক্তৃতা করতেছি এরপরে দেশ যখন মুক্ত হলো, আমি আবার রাজনীতিতে ফিরে গেলাম এবং রাজনীতির এক পর্যায়ে আমি কিশোরগঞ্জ সদরের এমপি ছিলাম 1986 সনে। 1986 সনে আমি কিশোরগঞ্জ সদরের এমপি ছিলাম। সেই কইছি তো আব্দুল আলী ভাই সাবেক চেয়ারম্যান, তার নেতৃত্বে একটা মিছিল আসছে চৌগাঙ্গা থেকে, আমরা তাদেরকে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। কত মিছিল আসছে, ধনপুর থেকে আমাদের সুমেশ ভজন সহ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল এসেছে। আমাদের মৃগা থেকে খোকন সহ, আমাদের বাচ্চু মিয়া সহ, কত নাম বলবো, হাবুল টাবুল যত আছে আমার মাফ করেন। মৃগার মিছিল, রায়টুটির মিছিল, আমাদের এলিম মিজান সহ সমস্ত নেতৃত্বে মিছিল আইছে। আমাদের বাদলার মিছিল, আমি আব্দুল ওহাব বুয়া ফুলমিয়ারে দেখছি। আরে কইছি তো আব্দুল আলী ভাই, কইছি ও কইছে কইছি কুতুব ভাই। আমাকে বক্তৃতাটা করতে দেন। 2, আমি কিশোরগঞ্জের এমপি থাকাকালীন সময়ে এই ভাটি এলাকার দুর্ভাগ্য শুরু হলো। প্রথমে আগাম বন্যা, তারপরে নদী ভরাট, মানুষের দুঃখ দুর্দশা। আগাম বন্যায় জমি ডুবে গেল, হাওয়ায় ডুবে গেল। বছরের পর বছর এমপি ছিলেন আব্দুল হামিদ সাহেব, উনি কোনো সমাধান করতে পারলেন না। দুঃখ দুর্দশার কারণে আমার হাওয়ার অঞ্চলের সেই সুখী মানুষ, যার বাড়িতে এক সময় 10টা হালের বলদ ছিল, 5টা দুধের গাই ছিল, আম গাছ জাম গাছ ছিল, বাংলা ঘর ছিল, সেই বড় কৃষকের সন্তান ভাত না খেয়ে চলে গেল ধামালকুটের বস্তিতে। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল নূরের সালায়। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল রায়ের বাজারে ঢাকায়। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল যাত্রাবাড়িতে পাগলায়। সেই ভাটি এলাকার সন্তান আপনারা চলে গেলেন চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় থাকতেন বস্তিতে। সিলেট ছিল আমাদের মাটি কেটে বাঁচার জায়গা। আপনারা সবাই বলতেন
দয়া করে আপনি আসেন এলাকায়। আপনাদের কান্নার কারণে, আমার হৃদয়ের আপনাদের প্রতি ভালোবাসার কারণে আমি আমার জীবনের সমস্ত অ্যাকাউন্ট আওয়ামী লীগ হাসিনার হাতে রেখে আপনাদের মায়ায় একা একা একটা টেলিভিশন মার্কা নিয়ে 96 সনে আমি চলে আসলাম। সেই 96 সনে যারা আমার সাথে ছিল তাদের নেতাদের 90% মারা গেছে। এখন যারা আছেন তারা সেদিন শিশু ছিলেন, 30 বছর আগে তারা সেদিন কিশোর ছিলেন। তারা আমার জন্য অনেক কিছু করেছেন। আমি জয় লাভ করেছিলাম টেলিভিশন মার্কালিয়ে, কিন্তু আব্দুল হামিদ সাহেব প্রশাসনের সহযোগিতায় অষ্টগ্রামের হাওরে আমাকে ভোট ডাকাতি করে আপনাদেরকে এবং আমাকে পরাজিত করে। স্লোগান দিয়েন না। এই যে আমি এসেছিলাম 30 বছর, 1996 থেকে 2025, সেই 30 বছর একদিনের জন্য আমি আপনাদেরকে ছাড়েও যায় নাই, আপনাদেরকে ভুলিও নাই বন্ধুরা। সবার বাড়িতে আমি ভাত কাপড় দিয়েছি, এটা সত্য নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকে, ভাটি এলাকার প্রত্যেকটা মানুষকে আমি আমার হৃদয়ে ধারণ করেছি। আমি তাদের গোলামের মতো থেকেছি গত 30 টা বছর। যখন যে গিয়েছেন আমার কাছে, কাজ করতে পারি না, কিন্তু গলা জড়ায় ধরছে, চেষ্টা করছে আপনার কাজটা করে দিতে। তারপরে আমি গামছা মার্কা নিয়ে একটা ইলেকশন করছিলাম, সেই ইলেকশনেও আপনারা আমার সাথে ছিল। পরে আপনারা সবাই বললেন, ফজলু ভাই ছোট দলে থাইকা কোনো লাভ নাই, সবাই চলেন বিএনপিতে যোগ দেই। ঠিক নি কথাটা? আপনাদের কথা এবং আমার ইচ্ছা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আদরে এবং আহ্বানে জাফরুল্লাহ চৌধুরী সাহেবের চেষ্টা আমি আপনাদেরকে নিয়ে বিএনপিতে যোগদান করলাম। কথাটা ঠিক? সেই বিএনপিতে গিয়ে 2008 সনে ইলেকশন করলাম। আমি ধানের শীষ মার্কা পাইলাম, কিন্তু তখনও আওয়ামী লীগের প্রশাসন এবং তাদের ষড়যন্ত্র এবং ডাকাতি থামে নাই। সামান্য ভোটে আব্দুল হামিদকে জয়ী দেখানো হলো এবং আমাকে পরাজিত দেখানো হলো। সেই যে আপনাদের কান্না শুরু হলো, ভাটি এলাকার পানির সঙ্গে আপনার চোখের পানি মিলে গেল, সেই যে দুর্দশা শুরু হলো, শত শত মামলা, হাজার হাজার কর্মী জেলখানায়, কোনদিন আমি আপনাদেরকে ছেড়ে যাইনি। আপনারা মামলায় পড়েছেন, ঢাকায় গিয়েছেন, যার বেল আগাম করতে পেরেছি করে দিয়েছি। যাকে জেলে নিয়েছে কিশোরগঞ্জে, কাউকে 15 দিনের বেশি আমি জেল খাটতে দেই নাই। আমি মনে হয়েছে বাপ মরলে ভাই মরলে যে শোক হয় না, আমার একটা কর্মী আপনি জেলে আছেন, আমার সেই দুঃখ হয়েছে। একটা টাকা নেই নাই, পয়সা নেই নাই, আপনারা সাক্ষী, আমি সত্য কথা বলছি কিনা। ঢাকায় যারা গেছেন আপনাকে আমি ভাত খাওয়াইতে পারি নাই, কিন্তু কাজটা আমি করে দিছি বিনা পয়সায়। টাকা নাই, ট্রেনের ভাড়া দিয়ে দিছি, বাড়িতে যাও। কোন রাজনৈতিক মামলায় একটা পয়সা যদি খেয়ে থাকি তাইলে আমি হারাম খাইছি। সেই ফজলুর রহমান আমি আমার নিজের জীবনে যখন বিপদ আসলো, আমেরিকাতে যাওয়ার পরে যখন আব্দুল হামিদ আমাকে আমেরিকাতে আটকায় দিল, একটা মিথ্যা মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আমি নির্বাসিত হইলাম, নির্বাসনে গেলাম। তখনও আপনারা আমাকে ছেড়ে যান নাই। আমার স্ত্রী ঈদের মধ্যে এসেছে, পুলিশ গুলি করেছে,
তারপর আপনারা হাজারে হাজারে জমা হয়ে আমার দেশে প্রত্যাগত করার জন্য আপনারা স্লোগান দিয়েছেন। সেই যে আমি এবং আপনারা, এরপর থেকে আমি দেশে আসলাম, সুপ্রিম কোর্টে হাজির হইলাম, সুপ্রিম কোর্ট আমাকে আগাম জামিন দিল, কিশোরগঞ্জে আসলাম, 5টা পর্যন্ত দাঁড়ায় রইলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আব্দুল হামিদ জজকে বলল, সুপ্রিম কোর্ট বুঝি না, ফজলুকে জেলে নিতেই হবে, এবং আমাকে জেলে নিয়ে গেল। ঠিক না বেঠিক কথা? সেই নির্বাসনে ছিলাম, জেলে ছিলাম। আপনারা কত কষ্ট করেছেন। একটা ছেলেকে ভোটে দাঁড়াইতে দিলে ভোট করতে পারেন নাই, লুটে নিছে। উপজেলা ভোট করতে দাঁড়াইতে পারেন নাই, মামলা দিয়ে দিছে, ভোট দিতে পারেন নাই। চেয়ারম্যানই পাস করেও রেজাল্ট পান নাই। সেই আপনাদের সাথে প্রতি মুহূর্তে প্রতিদিন ছিলাম। আমার জীবন মরণের সাথী, অষ্টগ্রাম মিটামিনের আপনারা আমার জীবন মরণের সাথী। কি বলবো, আমার গায়ের চামড়া দিলে, আমার ছেলেদের গায়ের চামড়া দিয়ে আপনাদের শরীর মুড়ায় দিল, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি সেই ফজলুর রহমান, সাধারণ মানুষের ছেলে। বলেন তো দেখি, আল্লাহর পশ্চিম দিকে তাকায় বলেন, আল্লাহকে সাক্ষী রেখে এই যে হাজার হাজার মানুষ এসেছেন, একটা টাকা কি আমার নিকট থেকে আপনাদের কাছে গেছে? আমার নিজের টাকা নাই, পয়সা নাই। তবে এটাও সত্য, আমি কিন্তু কোনোদিন চান্দাবাজি দান্দাবাজি করিও করি। যদি করে থাকি, আমি জাফরুল্লাহ চৌধুরীকে বলছিলাম, আমার বান্দের জন্য আপনি 11 কোটি টাকা দিছেন, একটা টাকা যদি খাই আমার 4টে সন্তান মারা যাবে। আমি সেই ফজলুর রহমান, এখনো এই শপথ যায় নাই, মৃত্যু পর্যন্ত সেই শপথ আমার যাবে না। আমি কারো টাকা খাই না, চান্দাবাজি দান্দাবাজি করি না, ফাঁকি দেই না। আমি যদি একজন ছেলেকে বলি কালকে সকালে তোমার কাজটা আমি করে দিব 10টার সময়, এইটা 10টায় 1 মিনিট হবে না, এটা 9:59 আমি করে দিই। সব কিছু করতে পারি, এটা ঠিক না। আপনাদের সাথে আমি ছিলাম, আছি। তারপরে হাসিনাকে পরাজিত করার জন্য 18 সনের ইলেকশনে আসলাম। এইখানে স্বপন ঠাকুর, আমার থানার বিএনপির জেনারেল সেক্রেটারি, তার এক আত্মীয়ের বাসায় থাইকা ইলেকশন করলাম। সেই ইলেকশনে 7 দিন আগে মিলিটারি আইসা আমার বাসা ঘেরাও করলো, কইরা কইল আপনাকে আমরা নিরাপত্তা দিতেছি, আপনি বাইরে না। আমি নির্বাচন ছেড়ে দিলাম 18 সনে। আমি এইখান থেকে বৈশা বৈশা দেখলাম সিলদিতে বাতি জ্বলে, বড় বাতি, গরু জবাই হয়েছে। ওই দিঘির পাড়ের সেন্টারে, এখানে যে সেন্টারটা আছে, এইখানে গরু জবাই হয়েছে, লাইট জ্বালায় খাইতেছে রাত্রে, আর বুট দিতেছে নৌকা মার খায়। নিশিরাইতের এমপি হয়েছে। কি কথাটা হাসানা মিশাই নিশিরাইতে। আমি আর ভোট করলাম না, চলে গেলাম। মনে মনে শপথ নিলাম, জীবন অথবা মৃত্যু, এই নিশিরাইতের এমপিদেরকে আর হাসিনাকে এই দেশে রাখবো না। এরপরে যে যুদ্ধটা করলাম, আপনারা কি দেখছেন আমার যুদ্ধটা? 28শে অক্টোবর 2023 বিএনপির সর্বশেষ মহাসমাবেশ নয়াপল্টনের সামনে 10 লক্ষ মানুষের মহাসমাবেশ। 10 মিনিটে স্বৈরাচারী হাসিনা এবং তার মিলিটারি, তার পুলিশ, তার বিজেপি ভেঙে দিল। সমস্ত মানুষ চলে গেল, গাজা উপত্যকা বানায় দিল। 25,000 নেতা কর্মী বিএনপির জেলে চলে গেল। লাখ লাখ কর্মীর নামে মামলা হইল। পলায়ও জান বাঁচে না, খেতে আইলে থাইকেও রাত্রে জান বাঁচে না, বস্তিতে থাইকেও জান বাঁচে না। গাঙ্গের
জাহাজের নৌকায় ঘুমায়ও কর্মীদের জান বাঁচে না, সেই সময় আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি ওয়াদা করলাম, হে আল্লাহ, জীবনও তোমার, মৃত্যু তোমার, আমি হাসিনাকে ছাড়ব না। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি বিধবা হইতে পারো। আমার স্ত্রীর সামনে বলতাছি, আমার 2 সন্তানকে সামনে আইনা বললাম, তোমরা এতিম হইতে পারো, আমাকে মাইরে ফেলতে পারে, কিন্তু আমি বাড়ি ছেড়ে যাব না, আমি হাসিনার শেষ দেখতে চাই। কি কি কথাটা ঠিক কইছে না? আমি আমি আপনাদেরকে বলি, এমন বক্তৃতা করছি, হাত নাড়াইতে নাড়াইতে বলছি, শার্টটা খুলিয়া দিছি, শেখ হাসিনা করো গুলি, করো গুলি, কত হাজার হাজার গুলি তোমার আছে, করো দেখি। বলছি, আমার সেই বক্তৃতাটা আপনারা শুনবেন, আছে আমার কাছে। কি আপনারা শুনছেন সবাই আমার এই আমি কত বলছি, জীবন অথবা মৃত্যু, শেখ হাসিনা, হে আল্লাহ, আমাকে ততদিন এই পৃথিবী থেকে তুমি নিও না যতদিন হাসিনার পতন না হয়। কথাটা আমি বলছি, 5ই আগস্টের আগে 4 আগস্টে দুপুর 1টায় যুগান্তর টেলিভিশনকে 24 ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে, সে উত্তর সিরানা হয়ে গেছে। 23 ঘন্টায় হাসিনা চলে গেছে। আল্লাহ আমার মুখ রাখছে, কারণ আমি হইলাম আল্লাহর বান্দা। কথাগুলো মিশা কইতেছি না, হাসা কইতেছি। এমন কোনো কাজ নাই যে কাজ হাসিনার বিরুদ্ধে আমি করি নাই। এখন কথা কইলেই কয় ও হাসিনার দালাল। কথাগুলা খুব বুঝবার চেষ্টা করেন। কথা কইলেই বলে ফ্যাসিস্টের দালাল। 5ই আগস্টের পরে 2 মাস আমি এই সরকারকে দেখলাম, তাদেরকে জান দিয়ে সমর্থন দিলাম। আপনারা 10ই আগস্ট মাত্র 5 দিন পরে ইটনার মাঠে আসলাম আমি, তাই না? আমার সেই বক্তৃতাটা শুনেন, আমি কত আনন্দিত। 11ই আগস্টে মিটামইনে বক্তৃতা করছি, সবাই বলছে হামিদের বাড়ি পুড়ে দিব। আমি বললাম না, আমি কারো বাড়ি পুরায় বিশ্বাস করি না। 12ই আগস্টে আমি অষ্টগ্রামে বক্তৃতা করছি, ইউনূস সাহেবকে সমর্থন করে, আন্দোলনকে সমর্থন করে, সব সমর্থন করছি। কিন্তু কিছুদিন পরে যাইতেই দেখলাম কিছু পিলপিল পিলপিল করে কিছু কিরা বাইরেতেছে আন্দোলন থেকে। এরা বলতেছে না, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা আন্দোলন করছি না। বিএনপি খালি ভোট চাইলে হবে, ভোটের জন্য আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি সংস্কারের জন্য। কি কথাটা ঠিক কইছে না বেটি? আর আমরা আন্দোলন করছি 71-এ যে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলটার আগে 47-এ একটা পয়লা যুদ্ধ হয়েছিল। 47 হইল প্রথম যুদ্ধ, আর 24 হইল আসল যুদ্ধ, আর 71 হইল গন্ডগোল। কথাটা বায়ে বায়ে গন্ডগোল। অত কথা কইতাম চাই না, আপনারা সব জানেন, কারণ আমার সামনে আরো কথা রয়েছে। 2 দিন 3 দিন যখন জামাত এই কথা বলছে, পত্রিকায় লেখছে, সমস্ত মানুষ নীরব, সমস্ত মুক্তিযোদ্ধারা ভয়ে অতিষ্ঠ, বিএনপির কোন নেতা কথা বলে না। আমি তখন বললাম, আল্লাহ তুমি আমারে কেন বাঁচায় রাখছো? আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম, এই রাজাকারের বাচ্চারা, কইছি না, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু এখনো জীবিত আছে। মুক্তিযুদ্ধ 71-এ হয় নাই বলছো যারা, তারা পাকিস্তানে যাও। কারণ মুক্তিযুদ্ধের আগে ছিল এটার নাম পাকিস্তান।
মুক্তিযুদ্ধ কইরা আমরা এইটারে বানাইছি বাংলাদেশ। কথাটা ঠিক না বেটি? আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকবো। জীবন থাকতে দেশে বাংলাদেশ থেকে পাকিস্তান হবে না। তখন ওই জামাতরা দেখলো কেউ কথা কয় না, এইটাকে বোধহয় পাগল, এর নাম ফজু পাগলা। আমি কি পাগল? আমি কি পাগল? ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ মনে করেন আমি পাগল? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকায় আমার কথা শুনে মানুষ। আমি 2টা ইলেকশন করছি কিশোরগঞ্জে। একটা ইলেকশন ফুল বক্তৃতার টাকায় ক্যাসেট বেচা করছি। আমার নাম ফজলুর রহমান। আমারে কয় পাগল, ফজু পাগলা, ফজু পাগলা, বেয়াদ্দপ। এরা নাকি মৌলানা। আল্লাহ কইছে আমার দেওয়ার নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনাহ। হ্যাঁ, আমারে তারা কবিরা গুনার মতো করে নাম করলো। এরপরে আমাকে মাইরে ফেলবে, কাইটে ফেলবে। শেষ পর্যন্ত গত 24শে আগস্ট, এখন থেকে মাত্র 15 দিন আগে আমাকে হত্যা করার জন্য আমার বাসার সামনে আইসা আসলো। আর আমার কথাটা শুন, 8 জন না, এর বেশি আসবেও না। কারণ ছাত্ররা চিনে ফজলুর রহমান তাদের পিতার মতো। ফজলুর রহমান তাদের সঙ্গে আমি রাজনৈতিক আন্দোলন করছি, মুক্তিযুদ্ধ করছি। আমি এদেরকে বাবা ডাকি। আবার যখন আন্দোলন তৈয়া 5ই আগস্টে যখন শহীদের লাশ রাখা যখন কক্সবাজারে বেড়াইতে যায়, তখন আমি কই এই ফহিনীর ফুতেরা, এত হাজার হাজার মানুষ মারলে আর এই মরার দিনে যাস কক্সবাজারে বেড়াইবার লাগি, তোরা তো বন্দির ফুট। আমি তো কইছি, তো আরো কইব। তাইলে তোরা এত মানুষ মারাইলে কেন? এই আন্দোলনের দিনে যদি, এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস, এই কারণে কইছি আমি। এরপরে তো আমারে মাইরে ফেলবো, কাইটে ফেলবো, এই করব সেই করব। ইয়েস, আমি বাংলাদেশে শত শত টক শো করছি, শত শত ইন্টারভিউ দিছি। আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হোসেন, হাজী আবুল হোসেন, কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে, সারা দুনিয়া চিনে। এইটা কিন্তু অনেকের হিংসা আছে। বাংলাদেশে যাবেন, ওই পঞ্চগড় থেকে কক্সবাজার, সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা, ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ যেখানেই বিপদে পড়বেন, বিপদে খালি কইবেন দোয়াই ফজলুর রহমান, দোয়াই ফজলুর রহমান। বলার সঙ্গে সঙ্গে মার থামে দেব। কোন ফজলুর রহমান? অ্যাডভোকেট ফজলুর। আরে সর্বনাশ, আসেন ভাই বসে। এইটা আমি বাংলাদেশে কামাই করছি। বাংলাদেশের 18 কোটি মানুষ আমাকে আল্লাহর রহমতে চিনে। কি কথাটা ঠিক কইছি না বেঠিক কইছি? আমি আমার বউরে কয়, আমার বউ অনেক সময় বলে এই একদিন ভালো খাবার দাবার করতে পারি না, চলো হোটেলে যাই। এই মাইকটা ঠিক করো। আমি বউরে কই যে আমার তুমি যদি বাইরেও যেখানে যাইবা 200 লোক আমারে ঘেরাও করবে। আল্লাহর দোয়াই কইতাছে। একদিন গুলশানে খাইতে গেছি, কয় না তোমার লুহায় লয়ে যাইব। এটা আমাদের বিয়ার দিন ছিল, বিবাহ বার্ষিকী। তোমার 6ই জানুয়ারি আমি গেছি, ছেলে গেছে, বড় মেজর ছেলে গেছে। লুহা, আমি কই তুমি লুহাইতে পারবা না আমারে? কয় না, চ্যালেঞ্জ করলাম, তোমারে কেউ দেখবে না। খালি আমারে লয়ে গেছে, গাড়ির দরজাটা খালি খুলছি, খোলার সঙ্গে সঙ্গে 100 লোক ঘেরাও করে, আপনি ফজলুর রহমান না, আপনি ফজলুর রহমান না। আমি আমার বউরে কইলাম লুকায় রাখবা নাকি? তুমি কোথাও আমার লুকায় রাখতে পারবে না। আমি সেই ফজলুর রহমান, আপনাদের ফজলুর রহমান, আপনাদের সন্তান আমি ফজলুর রহমান। আমি অষ্টগ্রাম মিঠামনের সন্তান ফজলুর রহমান। আমি ভাটির দেশের সন্তান ফজলুর রহমান। আমি আপনাদের জন্য কোনো দুর্নাম কুড়াই না।
আমি আন্দোলন সংগ্রাম করতেছি, মিটিং করতেছি, হঠাৎ করে একদিন বৈশা রয়েছে। আপনারা যারা আমার চেম্বারে যান তারা জানেন আমি আমার বউ পাশাপাশি একটা চেয়ারে, দুইটা চেয়ারে বসে এমনি ফোন হইতেছে 4টার সময়। কি আরে আপনারা তো শোকজ করছে। আমি হাসলাম, ওই কি কয় দল শোকজ করছে। এখন যদি কেউ কয় বৃষ্টি হইতেছে, বিশ্বাস করবেন আপনারা? আমার ওই রকম মনে হলো, কিরে আমারই শোকজ করবো দল, যে দলের জন্য আমি সব করতেছি। বিএনপির শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের যে মুখটা, এই মুখটা তো 1 বছর যাবত আমি রক্ষা করতেছি। হ্যাঁ, যে বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, এটা আমি রক্ষা করি। আমার রাত্র 9টার সময় বাসার মধ্যে একটা চিঠি আইলো আমার হাতে, আপনি কুরুচিপূর্ণ বক্তৃতা করছেন, কুরুচি আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করছেন। আমি উত্তর দিলাম 24 ঘন্টা 48 ঘন্টার টাইম নিয়ে, আপনারা সব জানেন। আমার উত্তর মানলো না। কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করি এটা আপনারা বুঝেন। আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি আমি না, এটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না বন্ধু। আমি যেহেতু একটা তরিকায় বিশ্বাস করি, যে তরিকার নাম হলো আহলে সুন্নাতুল জামাত, যে তরিকার নাম হলো সুফিবাদ, যে তরিকার মূল আউলিয়া হলো হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, কল্লা শহীদ, গেসুদারা, সব আমি সেই তরিকায় বিশ্বাস করি। জামাত এদেরকে হত্যা করতে চায়, এমনকি তাদের লাশ কবর থেকে তুইলা 3 দিন আগে পুড়ায় দিছে। কথাটা ঠিক না? সেই কারণে জামাত বলে আমি নাকি ধর্ম বিশ্বাস করি না, আমার জানাজা পড়া যাবে না। আমি আল্লাহর কাছে চাইলাম, হে আল্লাহ, আমি যদি ধর্মের সত্য পথে আছি, আল্লাহ রসুল কোরআনে বিশ্বাসী, যদি আমি সত্য পথে থেকে থাকি, আপনারা দেখবেন আল্লাহর রহমতে সুস্থভাবে মারা গেলে আমার জানাজায় কত লোক হয়, আর কত পীরাউলিয়ারা আমার জানাজায় আসে। আমি আপনাদেরকে বলে আমাকে এক্সপেল করে দিল। কয়দিনের জন্য? এক্সপেল না, সাসপেন্ড করলো 3 মাসের জন্য। ঠিক না? আমি বুঝলাম না আমার অপরাধ, আমি বুঝলাম না আমার অপরাধ। তারপরে আমি আমার দলের সিদ্ধান্ত মাইনা নিছি, আপনারাও মাইনা নিছেন। কিন্তু মাইনা যে নিছেন, 3 মাস পরে আমার উইথড্র হবে। আপনারা যদি চান তাইলে অবশ্যই উইথড্র হবে। আমি পরে বলছি, পরে রাখেন। তবে একটা কথা আমি বলি, আমার কিন্তু জীবন শেষ। 78 বছর বয়স, 78 বছর বয়স আমার। 78 বছর বয়সের পরে 79 বছর বয়সে যদি আমি ইলেকশন করি, তাহলে 5 বছর গেলে হইব 85 বা 84 বছর। 84-র পরে কেউ ইলেকশন করলে মানুষ কইব না লোকটা পাগল? কাজে এইটা আমার শেষ ইলেকশন। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, আমি ইলেকশন করব, শেষ ইলেকশন। এইটা কারা কারা চান আমাকে হাত তুলে দেখান তো। একটা হাততালি দেন, হাততালি।
আমি আমার দল বিএনপির কাছে আমার দলের মার্কা চাই, আমি মার্কা ইলেকশন করতে চাই। এটা কারা কারা? ঠিক আছে, ঠিক আছে। আমি খালি একা চাইলে হবে কিনা জানি না, আমার চেষ্টা তো আমি করবই। আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে, রাজাকারদের, সারা বাংলাদেশের রাজাকার আলবদরদের চক্রান্ত আছে আমার বিরুদ্ধে। তারা যদি মনে করে 500 কোটি টাকা দিয়ে হইলো আমার নমিনেশন ফিরানো দরকার, এটা তারা চাইব। আপনারা খালি আমি চাইলে হবে না, আপনারা দলকে কারা কারা চান দলকে বলেন যে আমাদের মার্কা আমাদেরকে ফিরে দেন। আমার শেষ কথা, এই কথার পরেই একটা মিছিল আমি আপনাদেরকে নিয়ে হাইটে যাইতে চাই, কলেজ মাঠ পর্যন্ত যাইবে। আমি শেষ কথা, মৃত্যু পর্যন্ত জীবনে তো আছি, আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকব। আমি কোনোদিন আপনাদেরকে ছেড়ে যাব না। এখন মিছিল শুরু হবে, আপনারা দয়া করে ধীরে ধীরে হাঁটবেন। ধাক্কাধাক্কি মিছিল শুরু হবে। স্বপন ঠাকুরদের বাড়িকে বামে রাখা বাজারের ভিতর দিয়া, থানার সামনে দিয়া, হাসপাতালের সামনে দিয়া কলেজে যাবে মিছিল।